আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের যে উত্তরটা ষষ্ঠ শ্রেণী, আর বিষয়টা হচ্ছে ইতিহাস ও সমাজবিজ্ঞান, আর পরীক্ষার তারিখটা হচ্ছে 15/7/2024। আর ষষ্ঠ শ্রেণীর প্রশ্নের যে উত্তরটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টা হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি, ইতিহাস ও সমাজবিজ্ঞান। এখানে উত্তরটা হচ্ছে মূল্যায়ন প্রজেক্টের নামটা কি? দায়িত্বশীল ভূমিকায় আমি। ওকে, এখানে আছে আমাদের চারপাশে নানান রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। আত্মপরিচয় বলতে মানে নিজ নিজ পরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য, অর্থাৎ এক একজনের পরিচয় এক এক রকম ভিন্নতা রয়েছে, সেটাকে বলা হয়েছে সাদৃশ্য বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়ায় ও সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব, সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানান রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রশ্নের যে প্রথম ধাপের উত্তরটা, সেটা এখানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজ একের উত্তরটা। কাজ একে কি বলা হয়েছে? চলো সহপাঠীকে জানি। কতে বলা হয়েছে প্রশ্নমালা তৈরি, অর্থাৎ এটা একটা প্রশ্ন তৈরি কিভাবে করতে হবে সেটা উত্তরটা এখানে বলে দেওয়া হয়েছে কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব, মানে দুই ধাপে কি করব? প্রশ্ন তৈরি করব। প্রথম যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট। তো ভৌগোলিক প্রেক্ষাপটটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন এখানে বলা আছে একে, তোমার এলাকায় কি ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য যুক্ত আর ভৌগোলিক বৈশিষ্ট্যযুক্ত কি জিনিসগুলো কি সেটা আমাদেরকে জানতে হবে। যেমন উদাহরণস্বরূপ হিসাবে আছে ভৌগোলিক অবস্থার ভিতরে পড়ে পাহাড়ি, সমতল, নদী, সমুদ্র তীরবর্তী। এগুলো হচ্ছে ভৌগোলিক বৈশিষ্ট্য সমূহ। এরপরে লেখা আছে আমার এলাকা একটি সমতল ভূমি যেখানে চারদিকে সবুজ ফসলের মাঠ দেখা যায়। এটি নদীর তীরবর্তী এলাকা যেখানে প্রধান নদীটি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয় বা হয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার এলাকার প্রধান নদীর নাম কি? তো তুমি কি লিখবে? এই প্রশ্নের উত্তরে তুমি লিখতে পারো আমার এলাকার প্রধান নদীটি হলো পদ্মা। এখন এখানে লিখলাম পদ্মা। তোমার এলাকার পাশে যদি অন্য কোনো নদী থাকে তুমি এখানে নামটা পরিবর্তন করে লিখতে পারো। এটি আমাদের এলাকায় প্রধান প্রাণীর উৎস এবং কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমার এলাকায় প্রধান ফসল কি কি? ফসলসমূহ কি কি মানে কি কি উৎপাদন করা হয়? আমাদের এলাকায় প্রধান ফসল হলো ধান, গম এবং আলু। ধান আমাদের প্রধান খাদ্যশস্য এবং এটি বছর প্রধান ফসল হিসাবে চাষ করা হয়। এভাবে তুমি তোমার এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রধান নদী এবং প্রধান ফসল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে। অর্থাৎ ভৌগোলিক সমূহ কি কি রয়েছে, সমতল ভূমি কি রয়েছে, নদী কি কি রয়েছে এবং ফসলগুলো কি কি উৎপাদন করা হয় সেগুলো সম্পর্কে একটা তথ্য তোমাকে লিখতে হবে, এটা বলা হচ্ছে। এরপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। একটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট আর একটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। এখানে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে 1 নম্বর হচ্ছে তোমাদের পরিবারের প্রধান ভাষা কি? প্রশ্ন উত্তরে তুমি লিখতে পারো আমাদের পরিবারের প্রধান ভাষা হলো বাংলা। আমরা প্রতিদিনের জীবনে বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের সাংস্কৃতিক ও সামাজিক কার্যকলাপও বাংলায় পরিচালিত হয়। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমরা কি ধরনের পোশাক পরো? আমরা কি ধরনের পোশাক পরি সেটাও আমরা লিখতে হবে। এখানে লিখতে পারো আমরা সাধারণত ঐতিহ্যবাহী পোশাক পরি। ছেলেরা
পাঞ্জাবি ও ধুতি বা পায়জামা পরতে পছন্দ করে এবং মেয়েরা শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করে। এছাড়াও বিশেষ উপলক্ষে এবং উৎসবের সময় আমরা আরও জমকালো ও সাজসজ্জার পোশাক পরি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের পরিবারের প্রধান উৎসবগুলো কি কি? লিখতে পারো আমাদের পরিবারের প্রধান উৎসব হলো দুর্গাপূজা, আর মুসলিমদেরটা লিখবে। এছাড়াও আমরা ঈদ, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন করি। এটা হচ্ছে মুসলিমদের উৎসবগুলো, আর এখানে দুর্গাপূজা এটা হচ্ছে হিন্দুদের উৎসব। এইসব উৎসবে আমরা একত্রিত হয়ে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করি। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে তোমাদের পরিবারে প্রধান পেশা কি? মানে তোমার বাপ ভাই যারা আছে বা তোমার মা কি কি কাজ করে, কি কি পেশা নিয়োজিত আছে, এটা লিখবে। আমাদের পরিবারের প্রধান পেশা হলো কৃষিকাজ। কারো যদি চাকরি থাকে চাকরি লিখবে। আমরা আমাদের নিজস্ব জমিতে ধান, পাট এবং শাকসবজি চাষ করি। এছাড়াও আমাদের পরিবারের কিছু সদস্য ব্যবসা এবং চাকরির সাথেও যুক্ত রয়েছে, এটাও লিখতে পারো। এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখবো যাতে সাক্ষাৎকার নেওয়ার সময় সহজ হয়। অর্থাৎ তোমরা এটা খাতায় কি করে রাখবে, লিখে রাখবে, যাতে সাক্ষাৎকার যখন ভাইবা হবে, ইন্টারভিউ হবে, যাতে করে প্রশ্ন করলে তোমরা উত্তর দিতে পারো। ভাইবা বলতে মানে সরাসরি যখন তোমাদের ক্লাসে তোমরা স্যাররা জিজ্ঞেস করবে সেটা যাতে করে উত্তর দিতে পারো এটা। এরপর হচ্ছে খ নাম্বার এখানে কি আছে? জোড়ায় গঠন ও তথ্য সংগ্রহ। ঠিক আছে, এখানে লেখা আছে এরপর আমরা সহপাঠীর সাথে জোড়া গঠন করব, মানে জোড়া একত্রিত হব এবং নির্দিষ্ট প্রশ্নমালা ব্যবহার করে তথ্য সংগ্রহ করব। ওকে, এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রশ্নমালা ব্যবহার এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে, একটা হচ্ছে জোড়া গঠন, সহপাঠীর সাথে জোড়া গঠন করব। 2 নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ। তো কি কি তথ্য সংগ্রহ করবে তোমরা? যেমন তথ্য সংগ্রহের মধ্যে আছে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে। প্রত্যেক সাক্ষাৎকারের 20 মিনিট সময় নেবে এবং 2 জনের সাক্ষাৎকার 40 মিনিটের মধ্যে শেষ করবে। ওকে, 3 নম্বরে তুমি করতে পারো অনুমতি নেওয়া। সাক্ষাৎকারের জন্য সহপাঠীর অনুমতি নিবে অবশ্যই। উদাহরণ হিসেবে যেমন তুমি কি আমাকে তোমার পরিবারের সম্পর্কে কিছু প্রশ্ন করতে দেবে? এইভাবে প্রশ্নটা করে তার থেকে অনুমতি নিতে পারো। এরপর হচ্ছে সাক্ষাৎকারে প্রশ্ন উত্তর, মানে তুমি সাক্ষাৎকারে কীভাবে প্রশ্ন করবে আর উত্তরগুলো কেমন হবে। প্রথমে ভৌগোলিক প্রেক্ষাপটে যে প্রশ্নগুলো তুমি তাকে করবে এবং যে উত্তরগুলো তুমি পাবো। যেমন প্রশ্নটা করতে পারো তোমার এলাকায় কি কি ধরনের, অর্থাৎ তোমার এলাকায় কি ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যযুক্ত। আমি আগেও পড়েছি পাহাড়ি, সমতল, নদী পরবর্তী ইত্যাদি, এগুলো। এটা হচ্ছে প্রশ্ন। উত্তরে লিখতে পারো আমার এলাকায় সমতল এবং নদী তীরবর্তী। আমাদের এলাকা পদ্মা নদীর পাশে অবস্থিত, যা আমাদের এলাকাকে খুবই উর্বর করে তুলেছে। এটা হচ্ছে এই 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরের প্রশ্ন করতে পারো, যেমন তোমাদের এলাকায় কোন প্রধান নদী বা জলাশয় আছে কি? মানে তোমাদের এলাকায় কোনো প্রধান বা নদী জলাশয় আছে কি? উত্তর কি বলবে? হ্যাঁ, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না। হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে লিখবে আমাদের এলাকায় প্রধান নদী হলো পদ্মা। আর যার এলাকায় যে নদী আছে সেটা তুমি উল্লেখ করে দিবে বা লিখে দিবি, পদ্মা না লিখে। এছাড়া কিছু ছোট ছোট জলাশয় আছে। এরপরে 3 নম্বর প্রশ্ন করতে পারো তুমি, যেমন 3 নম্বর প্রশ্ন করতে পারো তোমাদের এলাকায় প্রধান ফসল কি কি? উত্তরে কি? উত্তরে আমাদের এলাকায় প্রধান ফসল হলো ধান, পাট এবং আলু। এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজিও চাষ করা হয়। 4 নম্বর প্রশ্ন বলতে পারো তোমাদের এলাকায় কি ধরনের আবহাওয়া থাকে? উত্তরে কি লিখবে? উত্তরে লিখবে তুমি আমাদের এলাকায় সাধারণত গরম আবহাওয়া থাকে, তবে শীতকালে তাপমাত্রা কিছুটা কমে যায়, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। এইভাবে তুমি উত্তরটা সাজাতে পারো। এরপরে প্রশ্ন করবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে। প্রশ্ন হচ্ছে তোমাদের পরিবারের প্রধান ভাষা কি? উত্তরে কি লিখবে তুমি? উত্তরে লিখতে পারো যে আমাদের পরিবারের প্রধান ভাষা হলো বাংলা, আমরা প্রতিদিনের জীবনে বাংলা ভাষায় কথা বলি। 2 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করতে পারো
তোমরা কি ধরনের পোশাক পরো? উত্তর লিখতে পারো যে আমরা সাধারণত ঐতিহ্যবাহী পোশাক পরি, ছেলেরা পাঞ্জাবি ও ধুতি বা পায়জামা পরতে পছন্দ করে, আর মেয়েরা শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করে। 3 নম্বর প্রশ্ন কি? তোমাদের পরিবারের প্রধান উৎসবগুলো কি কি? এরপরে তুমি উত্তরে লিখতে পারো যে আমাদের পরিবারের প্রধান উৎসব হলো দুর্গাপূজা, ঈদ, পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ উদযাপন করি। মানে তোমার হিন্দু হলে হিন্দুটা লিখবে, আর তোমার মুসলিম হলে মুসলিমেরটা উত্তরটা লিখবে, সাজিয়ে লিখবে, এটা তো আর বলে দেওয়া লাগবে না। এরপরে 4 নম্বর প্রশ্ন, তোমাদের পরিবারের প্রধান পেশা কি? প্রধান পেশা কি লিখবে? প্রধান পেশা লিখতে পারো আমাদের পরিবারের প্রধান পেশা হলো কৃষিকাজ। যার যার যে পেশা সেটা অবশ্যই লিখবে। আমরা আমাদের নিজস্ব জমিতে ধান, পাট এবং সবজি চাষ করি। এছাড়াও আমাদের পরিবারের কিছু সদস্য ব্যবসা, চাকরি সাথেও যুক্ত রয়েছে। 5 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করতে পারো তোমাদের পরিবারের প্রিয় খাবারগুলো কি কি? উত্তর লিখতে পারো আমাদের পরিবারের প্রিয় খাবার হলো মাছ, ভাত, এছাড়া পায়েস, পিঠা এবং মিষ্টান্ন ও আমাদের পরিবারের প্রিয় খাবার। 6 নম্বর প্রশ্ন, তোমাদের এলাকায় প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি কি? উত্তরে আমাদের এলাকায় প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হলো স্থানীয় মাধ্যমিক স্কুল ও কলেজ। এছাড়া একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যদি থাকে লিখবেন, না থাকলে লেখার দরকার নয়। 7 নম্বর প্রশ্ন বলতে পারো তোমাদের এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান কোনটি? উত্তরে কি লিখবে? আমাদের এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো পয়লা বৈশাখ। তোমাদের এলাকা কি সেটাও তোমরা লিখতে পারবে, শুধু নামটা পরিবর্তন হবে আর সবকিছু ঠিক থাকবে। এই দিনটি আমরা অনেক ধুমধাম করে উদযাপন করি। 8 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করতে পারো তোমাদের পরিবারের সদস্যরা কিছু ছুটির দিনগুলো কিভাবে কাটায়? উত্তরে কিভাবে কাটাও তোমরা ভালো জানো, তবু একটা নমুনা উত্তর দিচ্ছি। ছুটির দিনগুলোতে আমরা সাধারণত একসাথে সময় কাটাই। আমরা বিভিন্ন স্থানে ঘুরতে যাই, পরিবারের বড়দের সাথে আড্ডা দিই এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করি। 9 নম্বর প্রশ্ন, তোমাদের এলাকায় বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান কিভাবে পালন করা হয়? তুমি ভালো জানো, তবুও নমুনা উত্তর। আমাদের এলাকায় বিয়ে খুবই জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। পরিবার, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে। অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলো খুবই ধূমপান করে উদযাপন করা হয়। এভাবে উত্তর লিখতে পারো। 10 নম্বর প্রশ্ন, তোমাদের পরিবারে কোনো বিশেষ ঐতিহ্য বা রীতি আছে কি? তো উত্তরে কি বলবে? উত্তর বলতে পারো তুমি আমাদের পরিবারে বিশেষ ঐতিহ্য হলো পিঠা উৎসব। ঠিক আছে, এটা নিজস্ব পরিবার, যার যার পরিবারে কি কি ঐতিহ্য রয়েছে সেটা তোমরা লিখবে। প্রতি শীতকালে আমরা পরিবারে সবাই মিলে বিভিন্ন ধরনের পিঠা বানাই এবং একসাথে খাই। এখানে 4 নম্বরে যে কথাটা বলা হয়েছে মূল্যায়ন চক পূরণ, এখানে 4 নম্বরে কি করতে বলা হয়েছে? মূল্যায়ন চক পূরণ। এটার উত্তরটা কিভাবে মূল্যায়ন চক পূরণ? সাক্ষাৎকার শেষের নিচের রুব্রিক্সটি পূরণ করবে। তো এখানে অর্থাৎ চকটা যেটা দেওয়া আছে সেটা পূরণ করবে। গ নাম্বারে যেটা আছে যেমন তথ্য সাজায়, মানে তথ্যটা কিভাবে তুমি সাজাবে সেটা এখানে বলা হয়েছে। সংগৃহীত অর্থাৎ তুমি যেটা সংগ্রহ করবে, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখব। এইভাবে তোমরা লিখতে পারো। যেমন এখানে তথ্য বিশ্লেষণ করার জন্য যে তুমি প্রেক্ষাপট ইউজ করবে, এখানে বলা হয়েছে ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী সংগ্রহকৃত তথ্যগুলো ভাগ করব। ঠিক আছে, মানে আলাদা আলাদা করবে। তো এখন উদাহরণ হিসাবে তুমি মানে এভাবে লিখতে পারো ভৌগোলিক প্রেক্ষাপট আর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। ভৌগোলিক প্রেক্ষাপট কিভাবে? যেমন রিতার এলাকায় একটি পাহাড়ি অঞ্চল যেখানে প্রধান নদীটি হলো মেঘনা, তাদের এলাকায় প্রধান ফসল হলো ধান। এটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপটের ভিতরে, এইভাবে তুমি উদাহরণ হিসাবে তুমি লিখতে পারো। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভিতরে উদাহরণ হিসেবে লিখতে পারো রিতার পরিবারের প্রধান ভাষা হলো বাংলা, তারা সাধারণত শাড়ি এবং পাঞ্জাবি পরেন, তাদের প্রধান উৎসব হলো দুর্গাপূজা, রিতার পরিবারের প্রধান পেশা হলো কৃষিকাজ। এইভাবে এরপর হচ্ছে বিবরণটা কিভাবে লিখবে তুমি 2 নম্বর বলা হচ্ছে
প্রতিটি প্রেক্ষাপট অনুযায়ী সহপাঠীর আত্মপরিচয় লিখব। ওকে, প্রতিটি প্রেক্ষাপট বলতে মানে এই যে উপরে দুটো প্রেক্ষাপট আছে, একটা ভৌগোলিক প্রেক্ষাপট, আরেকটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। এই অনুযায়ী বলা হয়েছে যে প্রতিটি প্রেক্ষাপট অনুযায়ী সহপাঠীর আত্মপরিচয় লিখব। মানে তোমার সহপাঠীর, তোমার বন্ধুর নিজস্ব যে পরিচয়টা আছে সেটা লিখবে। সহপাঠীর আত্মপরিচয় ভৌগোলিক প্রেক্ষাপট, অর্থাৎ সহপাঠীর আত্মপরিচয়ের মধ্যে প্রথম যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট। ঠিক আছে, এটা তুমি কিভাবে লিখবে? লিখতে পারো যে আমার সহপাঠী রিতার এলাকা সমতল, মানে সমান জায়গা, এবং পদ্মা নদীর তীরবর্তী এলাকা। এই অঞ্চলের মাটি খুবই উর্বর হওয়ায় এখানে প্রধানত ধান, পাট এবং আলু চাষ করা হয়। এলাকায় বেশ কিছু ছোট ছোট জলাশয় রয়েছে। রিতার এলাকায় সাধারণত গরম আবহাওয়া থাকে, তবে শীতকালে তাপমাত্রা কিছুটা কমে যায় এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপটের উত্তর, তুমি এভাবে লিখতে পারো। এরপরে সামাজিক প্রেক্ষাপটের ও সাংস্কৃতিক প্রেক্ষাপট কীভাবে লিখবে? এখানে লিখতে পারো তুমি যে রিতার পরিবারের প্রধান ভাষা হলো বাংলা, যা তারা প্রতিদিনের জীবনের ব্যবহার করে। তারা সাধারণত ঐতিহ্যবাহী ও পোশাক পরিধান করে। রিতার ভাই পাঞ্জাবি ও ধুতি বা পায়জামা পরতে পছন্দ করে, আর রিতা ও তার মা শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করে। তাদের পরিবারের প্রধান উৎসব হলো দুর্গাপূজা এবং তারা ঈদ, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন করে। এরপরে আরেকটু আছে, রিতার পরিবারের প্রধান পেশা হলো কৃষিকাজ, যেখানে তারা নিজস্ব জমিতে ধান, পাট এবং শাকসবজি চাষ করে। এছাড়াও তাদের পরিবারের কিছু সদস্য ব্যবসা এবং চাকরির সাথেও যুক্ত রয়েছে। এরপরে সতীর্থ মূল্যায়ন। সতীর্থ মূল্যায়নের মধ্যে রয়েছে পুরো কাজ শেষে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। এটা হচ্ছে কাজের শেষে যে মূল্যায়নটা করবে, ঠিক আছে, এই বিষয়টা। এই জন্য নিচের চকটি আমরা খাতায় তুলে কাজটি করব। আমার সহপাঠীর নাম আকিব ধরলাম, তুমি তোমার সহপাঠীর নাম লিখবে। একটা এখানে নাম এক্সাম্পল হিসাবে, উদাহরণস্বরূপ হিসাবে আমরা লিখলাম ইউনিক আইডি এবং রোল নাম, যে কোনো একটা যেটা হোক সেটা তোমরা লিখবে। যেমন তোমার মতামত লিখবে, এরপরে হ্যাঁ হলে টিকমার্ক দিবে, না হলে ক্রস মার্ক দিবে। ঠিক আছে, এরকম, ঠিক আছে, এরকম দিবে। যেমন প্রথম প্রশ্ন তুমি জিজ্ঞেস করতে পারো, আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে? যদি ইয়েস হয় টিক, আর যদি ক্রস হয়, যদি না করো, নির্ধারণ যদি না করে থাকে তাহলে ক্রস দিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে। 2 নম্বর হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে? যদি ইয়েস হয় হ্যাঁ, না হলে ক্রস। 3 নম্বর, আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে? ইয়েস হলে টিক, আর না হলে ক্রস। এরপর 4, আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে? প্রশ্ন হ্যাঁ হলে ইয়েস এবং না হলে ক্রস। ঠিক আছে, এইভাবে। এরপর হচ্ছে 5, আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে? মানে পরস্পরকে তুমি জিজ্ঞেস করবে, তোমার সহপাঠীকে সামনে রেখে তুমি তোমার স্যারে যেভাবে তোমাকে বলে এইভাবে তোমরা করতে হবে, তবে প্রশ্নটা এইভাবে করতে হবে। একটা চার্ট দিবে, এই চার্টের ভিতরে প্রশ্নগুলো লিখে থাকবে, তোমরা যদি করে থাকে ইয়েস, আর যদি না করে থাকে তাহলে ক্রস। ওকে। এরপরে 6 কি বলা হয়েছে? আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য আমার কাছ থেকে অনুমতি নিয়েছে? যদি নিয়ে থাকে ইয়েস, যদি না নিয়ে থাকে ক্রস। এরপর 7 নম্বর, আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে? যদি করে থাকে ইয়েস, যদি না করে থাকে ক্রস। 8 নম্বর, আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত 2টি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে? যদি দিয়ে থাকে বা নিয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি না হয় তাহলে ক্রস। এই ধাপগুলো অনুসরণ করে আমরা সহপাঠীর আত্মপরিচয় বিশ্লেষণ করব এবং মূল্যায়ন করব। ঠিক আছে, এটা হচ্ছে পর্ব 1। এরপর আমরা কাজ 2 নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত একটু অপেক্ষা করো। ঠিক আছে।